ধরনের এখানকার যে এস্টাবলিশমেন্ট তাদের প্রেশারের কারণে আলটিমেটলি সেটা হয়নি, এবং একই দিনে নির্বাচনের ব্যাপারে সর্বশেষ তাদের প্রেশারের কারণে সেটা তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হয়। তো একই সাথেই জাতীয় নির্বাচন হয় এবং গণভোট হয়, এবং সেই গণভোটে এখানকার 70% প্রায় 70% মানুষের জনরায় সংস্কারের পক্ষে আসে, এবং সেটা আমরা সবাই জানি। এবং সে আলোকে আমাদের হওয়ার কথা ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠন হওয়ার কথা ছিল, এবং এই আলোকে পুরো রাষ্ট্র সংস্কার নতুনভাবে ঢেলে সাজানোর কথা ছিল। কিন্তু এটা খুবই আজকে আমাদেরকে প্রায় নির্বাচনের পরে 2 মাস পরে এখন আমাদেরকে আফসোস করতে হচ্ছে, অথবা আমাদের এখন বর্তমান সরকারের অ্যাক্টিভিটিগুলো নিয়ে আমাদেরকে সমালোচনা করতে হচ্ছে, সেটা আমাদের জন্য খুব আনএক্সপেক্টেড। ছাত্র সমাজের পক্ষ থেকে যদি বলে, এটা আমাদের জন্য খুবই কষ্টের। আমরা যখন দেখি বিএনপি গত 16 বছর জুড়ে যে বক্তব্যগুলো দিয়েছে, মির্জা ফখরুলের বক্তব্যগুলো একটু শুনবেন। তারা সবসময় বলেছে এই 72 সংবিধানটা হচ্ছে একটা মুজিববাদী সংবিধান, এটা একটা ফেসিবাদী কাঠামো তৈরি করে রেখেছে। এবং মরহুমা বেগম খালেদা জিয়া তিনি বলেছেন এই দেশে যদি জনতার সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবে। এইভাবে তাদের যারা নেতৃবৃন্দ ছিল, একদম আন্দোলন রহমান পার্থ থেকে শুরু করে এখন নুরুল হক নুরভাই আছে ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর সাবেক ভিপি, তাদের যে বক্তব্যগুলো যদি শুনি, সেই বক্তব্যের সাথে এখনকার যে বক্তব্য সেটা আমরা মিলাতে পারি না, এবং যে মূল আকাঙ্ক্ষা সেটাকে তারা এখন অস্বীকার করছে। এবং পুরো সময় জুড়ে 2 মাস জুড়ে আমরা দেখতে পেলাম আজকে তারা মৌলিক অধ্যাদেশগুলো তারা বাতিল করে দিয়েছে, যেটার জন্য জুলাই হলো, যেটার জন্য এত মানুষ জীবন দিল, সেই মূল আকাঙ্ক্ষাকে তারা এখন অস্বীকার করছে। কারণ কি মনে হয় এটি আসলে আপনার কাছে? এখন কারণ হলো বাংলাদেশের 55 বছর জুড়ে আমরা যেটা দেখতে পেয়েছি যে যখন কেউ ক্ষমতায় যায় সে ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, তার মধ্যে ফেসিস্ট হওয়ার আমরা মনোভাবনা দেখতে পাই। তো আলটিমেটলি এখন আমরা দেখতে পাচ্ছি বিএনপি সেই আগের যে হাসিনার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার তারা ফিরে যেতে চাচ্ছে। তো আমরা তো 54 বছর ধরে একটা আনসিভিলাইজ স্ট্রাকচারের মধ্যে দিয়ে গিয়েছি, যে স্ট্রাকচারটা এখানে আমাদেরকে গুম খুন আয়নাগর থেকে শুরু করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিচারিক হত্যাকাণ্ড এবং অবৈধ নির্বাচন সেগুলোকে বৈধতা দিয়েছিল। তো এখন আমরা দেখতে পাচ্ছি আবার সেই কাঠামোতে ফিরে যাওয়া। হাসিনা তো কোনো একজন ব্যক্তি না, তার একটা আদর্শ। তো সেই কাঠামোতে এখন আমরা ফিরে যাওয়ার জন্য বিএনপির অপপ্রয়াস দেখতে পাচ্ছি। সেটার জন্য আমি যেটা বললাম, তো এখন যে বিএনপি যে সিদ্ধান্তগুলো নিয়েছে, এই যে গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ, যেটা খুবই আনফরচুনেট। এখন পর্যন্ত ইলিয়াস আলী গুম অবস্থায় আছে, সুমন ভাই এখন গুম অবস্থায় আছে, ছাত্র শিবিরের ওয়ালিউল আল মুকাদ্দিস গুম অবস্থায় আছে, অনেকে, এবং আমরা সবাই গুমের ভিকটিম ছিলাম। গুম কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল সবাই গুমের ভিকটিম ছিল। তো এই গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করে দেওয়া, মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ সেটা বাতিল করে দেওয়া, এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি 5 জন যারা সদস্য ছিল তারা পদত্যাগ করেছে, এবং সংসদে যে বক্তব্য দিয়েছে সেটার সাথে এখানকার যে আইন তার সম্পূর্ণ দ্বিচারিতামূলক, এবং ওনারা সেই ব্যাখ্যাটা পুরো তাদের প্রেস রিলিজে দিয়েছেন। এবং একই সাথে আমরা দেখতে পাই সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে যদি বলি যেই আন্দোলনটা শুরু হয়েছে এই যে কোটা ব্যবস্থাকে পুনর্বহালের বিরুদ্ধে এবং পিএসসিকে দলীয়করণের প্রতিবাদে, সেই আবার একই কায়দা আমরা দেখতে পাচ্ছি এই পিএসসিকে দলীয়করণ করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রয়াস, এবং এটার এই সাংবিধানিক অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে দুদককে আবার দলীয়করণ করা। তাহলে সরকারি দল এখানে দুর্নীতি করবে, কেউ ধরার কেউ থাকবে না, প্রত্যেকটা মন্ত্রণালয়ে দুর্নীতি হবে, সেটা আর ধরার কেউ থাকবে না, আপনারা ধরবেন যারা। তো একই সাথে যেটা বলছেন ব্যাংক অধ্যাদেশ, তো যে এস আলম এবং যে পরে হচ্ছে এই যে ব্যাংক-লুটেরা, যারা দীর্ঘ ফেসিবাদী আমলে এই ফেসিবাদের পারপাস সার্ভ করেছে এবং দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, দেশের অর্থনৈতিক কাঠামোকে ভেঙে দিয়েছে, তাদেরকে আজকে আবার পুনর্বাসন করা হচ্ছে। তো এই কারণে আমরা বলেছিলাম বিএনপি তার নিজের পায়ে নিজে কোড়াল মারছে। মানে কারণ সাময়িকভাবে তার কাছে মনে হচ্ছে এর মাধ্যমে সে ক্ষমতায় আছে অথবা কিছু লাভবান হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদে আমরা দেখতে পাচ্ছি সে এর মাধ্যমে নিজের যে অবস্থান, তার যে এক্সিস্টেন্স, সেখান থেকে সে জনসমর্থন থেকে সে হারিয়ে যাচ্ছে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে তাকে প্রত্যেকটা মিডিয়ায় বাধ্য করে বলাতে হচ্ছে এই 2 মাসে তারেক জিয়া সরকারের উপর জনগণের সমর্থন বেড়েছে। তো এটা তো জনগণই বলবে, এটা সরকার থেকে কেন হচ্ছে তাদের হচ্ছে যে হচ্ছে প্রেস রিলিজ টিম আছে ওখান থেকে বলতে হবে। তো এটা খুবই আপত্তি করে। এবং পুরো এখন যদি আমরা দেখি প্রত্যেকটা জায়গায় যতজন মন্ত্রী আছে, আমার কাছে মনে হয় না তারা কিছু দিতে পেরেছে 2 মাসে। আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল তারা কিছু পারবে, এবং তারেক জিয়া মাননীয় প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করছেন দেখতে পাচ্ছি, কিন্তু তার সাথে যে টিম আছে তার প্রত্যেকে ফেল করেছে। সেটা যোগাযোগ মন্ত্রী বলেন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা খুবই খারাপ অবস্থার দিকে যাচ্ছে, মব আবার তৈরি হচ্ছে, বিরোধী দলের উপর হামলা হচ্ছে, রাশেদ প্রধানের বাড়িতে কীভাবে হামলা হয়েছে, তিনি সবসময় মবের কথা বলেন। তো যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার যেভাবে এই দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে স্বাভাবিক করার জন্য কাজ করা দরকার, তিনি এটা না হয়ে তিনি সংবিধান বিশেষজ্ঞ হয়ে উঠেছেন। তো এটা জনগণের থেকে আসতেছে, ওনারাই বলছে। তো আমরা সেটা দেখতে পাচ্ছি। একই সাথে আমরা দেখতে পেয়েছি কুষ্টিয়ার মধ্যে একজন পীরকে হচ্ছে ওনাকে মেরে ফেলা হলো। তো মারার পরে আমরা দেখতে পেলাম সে আগের কায়দায়, মানে ওইটা কে মেরেছে সেটা আইডেন্টিফাই না করে কার উপর চাপিয়ে দেওয়া। ওখানকার ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ছিল এবং বর্তমান চেয়ারম্যান প্রার্থী খাজা নামে একজনকে ওখানে অভিযুক্ত করা হয়েছে। কিন্তু আজকে আমরা যুগান্তরের রিপোর্ট এবং অনুসন্ধানী যে রিপোর্ট সেটার মাধ্যমে দেখতে পেলাম ওইটার সাথে সম্পূর্ণ ছাত্রদল, যুবদল, সরকার দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এখানে জড়িত আছে। তো এই যে আপনি একজনের দায় আরেকজনের উপর দিয়ে দেওয়া, তো সেটা তো আমরা ফেসিবাদী কাঠামো দেখতে পেয়েছি। এবং মামলা করা হয়েছে, সেই মামলায় প্রথম আসামি করা হয়েছে খাজাকে, যে
এই হামলাটা এই মবটা বন্ধ করার জন্য সে ওই সময় পুলিশকে ফোন দিয়েছে, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, সেটা প্রতিবাদ করেছে। কিন্তু এই যে ব্যক্তিটা এটা প্রটেক্ট করতে গেছে, যেটার প্রতিবাদ করেছে, তাকে এখানে মামলার প্রধান আসামি করা হয়েছে। আর যারা হামলার সাথে জড়িত ছিল তাদের কেউ মামলার তালিকার মধ্যে নাই। তাহলে পুলিশ, রাষ্ট্রযন্ত্র সবাই একাকার হয়ে আবার যে নব্য ফেসিস্ট হওয়ার চেষ্টা করছে। এই সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে সরকার এখন নিজের পায়ে নিজে কোড়াল মারছে। আমরা তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা অনুরোধ করব সরকারকে জুলাইকে ধারণ করার জন্য, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য। এখানে আলটিমেটলি জুলাইকে ধারণ করলে বিএনপি লাভবান হবে, বিএনপি বিজয়ী হবে। হ্যাঁ, মানে এই যে জুলাই যারা করেছে আলটিমেটলি এরা বাংলাদেশের তরুণরা করেছে, জেনজিরাই করেছে, যে ছেলেরা এখন স্কুলে পড়ে, তারা কলেজে পড়ে, মাদ্রাসায় পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, এরা আগামী 40 থেকে 50 বছর বাংলাদেশের রাজনীতিতে তারা থাকবে। আর হচ্ছে আমাদের যারা জাতীয় নেতৃবৃন্দ আছে, অবশ্যই আমরা তাদের প্রতি রেসপেক্ট করি। 16 বছর তো অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, ঈদের পর আমরা আন্দোলন করেছি, কিন্তু আলটিমেটলি আমাদের সেই সফলতা কিন্তু আমরা আনতে পারিনি। কিন্তু এই জুলাইয়ে আমাদের ছাত্ররা, আমাদের আবু সাঈদ, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত, শহীদ ওয়াসিমরা, শহীদ আনাসরা, ক্লাস 9-এর শিক্ষার্থী, তারা কিন্তু জীবন দিয়ে আমাদেরকে আজাদি এনে দিয়েছে। তারা নতুন একটা বাংলাদেশের জন্য তারা জীবন দিয়েছে। তো সেই বাংলাদেশ থেকে যখন আমরা দূরে সরে যাই এবং যখন আমরা শহীদদের আকুতিগুলো আমরা শুনতে পাই না, তখন এটা আমাদেরকে অনেক কষ্ট দেয়। তো তখন আমরা আমাদের জায়গা থেকে বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা তাদেরকে অনুরোধ করি এখনও সময় আছে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের পথে আপনারা সহযোগিতা করেন। এবং যে জনরায়, পৃথিবীর ইতিহাসে আর কোনো জায়গায় আমরা দেখতে পাই নাই এই যে গণভোটের জনরায়কে উপেক্ষা করা, এটাকে জনগণকে এটাকে অপমান করা। তো এই জনগণের রায়কে উপেক্ষা করে কখনো কেউ ভালো কিছু করতে তারা আবার ব্যাংকের মালিক হতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এসালাম কি ঋণ খেলাপি? এসালাম ঋণ খেলাপি না। যারা ব্যাংক লুট করেছে তারা অধিকাংশই অতি সামান্য টাকা ঋণ খেলাপি। ফলে 7.5% যদি তারা ফেরত দেন, তারা দিয়ে দিতে পারবেন, কারণ তাদের নিজেদের নামে তো তারা এই লুটপাটগুলি করেন নাই। আয়া, বুয়া, দারোয়ান, ড্রাইভার, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন, অচেনা ব্যক্তি, এরা কোম্পানি বানিয়েছে আর লোন নিয়েছে। এবং সেরকম লোন নেওয়া কোম্পানি এখনো বাংলাদেশে আছে এবং তারা কাজ করে যাচ্ছে। এবং এই যে ভুয়া লোনগুলি ইস্যু করা হয়েছিল, এই ভুয়া লোনগুলি ইস্যু করার পিছনে সবচেয়ে বড় দায় ছিল বাংলাদেশ ব্যাংকের। এবং ব্যাংকের যারা কর্মকর্তা তারা তো জানতেন যে ঋণ ইস্যু করা হচ্ছে কিন্তু কোল্যাটারাল নাই, অর্থাৎ মর্টগেজ নাই ঠিক মতো, এই ঋণগুলি রিয়েলি সিকিউরড না, এই ঋণগুলি ভুয়া কোম্পানির নামে না হচ্ছে, যে কোম্পানির বয়স 9 মাসও হয় নাই সেই কোম্পানি 100 কোটি টাকা লোন পেয়েছে। তাহলে এই যে ম্যাল প্র্যাকটিসটা হয়েছে, সেই ম্যাল প্র্যাকটিসের শাস্তি কোথায়, এইটা কিন্তু এই সরকারকে বলতে হবে। যারা লুটপাট করলেন তাদের সাজা কোথায়, এইটা বলতে হবে। কারণ লুটপাট যে আওয়ামী লীগ করেছে এরা তো কারো মাধ্যমে করেছে, এবং যাদের মাধ্যমে করেছে তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ লুটেরা একজনের নাম একটু আগে উচ্চারিত হয়েছে। এছাড়াও তাদের একটা লুটেরা দল ছিল, ওই লুটেরা দল মোটামুটি লম্বা, মানে এদেরকে নিয়ে একটা বই বের করা যাবে যে শ্রেষ্ঠ লুটেরা, মধ্য লুটেরা, নিম্ন লুটেরা, ব্যাংক লুটেরা, প্রতিষ্ঠান লুটেরা, চেতনা লুটেরা, মানে হেনোর জায়গা নাই যেখানে তারা লুটপাট করে না। হ্যাঁ, এটা একটা চমৎকার, আমি এদেরকে নাম দিয়েছি লুটিয়েন্স। লুটিয়েন্স হ্যাঁ, এবং ওই যুগটাকে আমি নাম দিয়েছিলাম চৌর্য যুগ, এবং আমি বলতাম যে এটা আইয়ামে চুরালিয়াত। তো এই যে এখন দেখেন এখানে ঘাপলাটা কোথায়, আমি একটু ব্যাখ্যা করি তাহলে। ব্যাংকের পরিচালক হতে পারবে না ঋণ খেলাপিরা, অতএব ঋণ খেলাপিরা তাদের ঋণ পরিশোধ করে ব্যাংকের পরিচালক হইতে আসবে। কিন্তু প্রবলেমটা হইল ডিরেক্টররা তো নিজের ব্যাংক থেকে লোন নেয় নাই, নিয়েছে অন্য ব্যাংক থেকে। তাহলে ওরা যখন যদিবার লোন শোধ করে তাহলে অন্যের ব্যাংকের লোন শোধ করবে, কিন্তু নিজের ব্যাংকের টাকা যে লুট করেছে সেই লুটের টাকা ফেরত দিবে কে? তাহলে অন্য ব্যাংকের পরিচালক যদি এই ব্যাংকের লুট করে থাকে তাহলে ওইটারও 7.5% ফেরত দিবে। তাহলে ধরে নিলাম যে লুট করা টাকা 7.5% ফেরত আসবে, কিন্তু বাকি 92.5% কে ফেরত দিবে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, এরা ফেরত দিয়ে ব্যাংকেরই মালিক হইতে হবে কেন? এরা যে অন্যায়ভাবে ঋণ খেলাপি করেছিল এবং এরা যে অন্যায়ভাবে লুটপাট করেছিল এটা তো প্রমাণিত। যে লুটপাট করেছে সে এসে আবার ব্যাংকেরই মালিকানায় ফিরতে হবে কেন তার? এটা একটা বড় প্রশ্ন। যেখানে প্রমাণিত লুটেরা এরা কেন আবার ফিরে এসে আবার টাকার জায়গায় টাকার গদিতে বসবে? মানে যাদের ব্যবসা টাকা নিয়ে সেই ব্যবসায় তারা বসবে কেন? এদেরকে তো চিরতরে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মালিকানায় ফেরত যাওয়া থেকে বাতিল করা দরকার। এরা জীবনে কোনোদিন যেন আর কোনো আর্থিক প্রতিষ্ঠানে ব্যবসা করতে না পারে, এটা বন্ধ করা দরকার। আপনি আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন কেন? কারণ আওয়ামী লীগ একটা খারাপ দল, তারা মানুষের বুকে গুলি চালিয়েছে, তারা এই অন্যায় করেছে সেই অন্যায় করেছে, তাদের একটা অন্যায়ের বড় তালিকা আছে, তাই না? একটা দলের সকলে কিন্তু চুরি করে নাই বা সকলে কিন্তু এই অন্যায়টা করে নাই, কিন্তু তাও তো নিষিদ্ধ। আর সেখানে এই ব্যক্তিরা কিন্তু চুরি করেছে, এটা প্রমাণিত। তাহলে এরা কি করে আবার একই জায়গায় ফিরতে পারে? এদেরকে ফিরতে দেওয়া উচিত না, এটা হচ্ছে নৈতিক একটা জায়গা। দ্বিতীয় হচ্ছে এই যে ওনারা যে ফেরত দিবেন, ফেরত দিলেই কি ওনারা ফিরতে পারবেন? ওনাদের নিজেদের নামে কিন্তু সেই অর্থে খেলাপি ঋণ নাই। ওনারা তো ড্রাইভার দারোয়ানের নামে ঋণ খেলাপ করেছেন। এই ড্রাইভার দারোয়ানের ঋণগুলো কে শোধ করবে? আমার পরিষ্কার মনে আছে যে একটা নিউজ হয়েছিল যেখানে এস আলম সাহেবের বুয়া
কি যেন কাজের মহিলা। আমরা একসাথে আলাপ করতাম এবং আমরা যখন নির্বাচন করছিলাম আমাদের জোটের নাম কি হবে সেই জোটের নামটাও কিন্তু ওসমান হাদি আমাদেরকে সাজেস্ট করেছিল এবং পুরো সময় জুড়ে আমাদের একজন মেন্টরের মতো ছিল, বড় ভাইয়ের মতো। তো ওসমান হাদিকে আমরা দেখেছি কীভাবে তিনি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, কীভাবে তিনি ইনসাফের পক্ষে কথা বলেছেন, কীভাবে তিনি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বলেছেন, যে কোনো অন্যায় জুলুমের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। তো ওসমান হাদিকে যখন গুলি করা হলো, গুলি পরবর্তীতে আমরা দেখতে পেলাম গুলির পরে মুহূর্তের মধ্যেই যে শুটাররা তারা দেশের মধ্যে আইন আছে, দেশের মধ্যে এখানে আমাদের এখানে পুলিশ আছে, র্যাব আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, এই সকল কিছু ফাঁকি দিয়ে ভারতে চলে গেল। তো এটা তো অবশ্যই এখানে রাষ্ট্র, এটা বোঝাই যাচ্ছে, এটা একটা শিশু বুঝতে পারে এরকম একজন খুনি প্রকাশ্যে ঢাকার একদম মূল জায়গায় এখানে হত্যা করে একজনকে শুট করার পরে এরপরে সে সেফলি পার্শ্ববর্তী একটা দেশে চলে যাবে। তো অবশ্যই এখানে রাষ্ট্রের একটা অংশ জড়িত আছে। তারা সবসময় মনে করেছিল ওসমান হাদি তাদের জন্য থ্রেট। ওসমান হাদি সকল অন্যায়, অসত্য, সকল ধরনের সিন্ডিকেট, এই সকল কথা সে জনগণের ভাষায় সে বলতে পারে এবং যে মানুষের অব্যক্ত কথাগুলো আছে সে অব্যক্ত কথাগুলো খুব চমৎকারভাবে সে সবার কাছে হাজির করতে পারে। সুতরাং এই ওসমান হাদির সে কথাকে থামানোর জন্য তারা ওসমান হাদির মাথায় আঘাত করেছে। তো পরবর্তীতে আমরা ওসমান হাদি হত্যার জন্য অনেক আন্দোলন করেছি। আমরা সরকারের ওই সময় অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব ছিল তাদের সবার সাথে কথা বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে তারা সবাই আশ্বাস দিয়েছে। তারা তাদের ব্যর্থতার গল্প আমাদেরকে শুনিয়েছে। তারা আমাদেরকে বলেছে তাদের হাতে এখন কিছু করার নেই। তাহলে একটা রাষ্ট্র কীভাবে এত ফেইল্ড হতে পারে? তাহলে আপনাকে তো কালকে হত্যা করে ফেলবে, এরপরে আপনাকে হত্যা করার পর খুনি সে দেশ থেকে পালাবে। তাহলে এটার জবাবদিহি আপনি কার কাছে করবেন? রাষ্ট্রই তো এটা করবে। এখানে আইন শৃঙ্খলা যে বাহিনী আছে সেটাই তো তারা করবে। তো আলটিমেটলি এখন আসলে সেই অবস্থা কি, তার বিচারের অগ্রগতি বা আপনাদের সেই চাপটা কতটুকু আছে? আমরা তো বিচারের জন্য তখন অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে আমরা বারবার গিয়েছি, আন্দোলন করেছি এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে। এবং বর্তমানে আমরা নতুন সরকার আসার পরে দেখতে পাচ্ছি ওসমান হাদি হত্যার যারা শুটার তারা ভারতে অ্যারেস্ট হয়েছে, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত দেশে নিয়ে আসার জন্য যে অগ্রগতি, সেই কার্যকর অগ্রগতি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমাদের কাছে মনে হচ্ছে বর্তমান সরকারও হাদির হত্যার বিচারের ব্যাপারে তত বেশি সিরিয়াস না। এটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার ছিল। বাংলাদেশের সকল মানুষের মূল দাবি হচ্ছে এখন ওসমান হাদি হত্যার বিচার। এবং ওসমান হাদি তার যতগুলো বক্তব্য আছে সেই বক্তব্যের মধ্যে সে বলেছেন আমাকে যদি কখনো হত্যা করা হয় আমার হত্যার জন্য বিচারটা হয়। তো এই হত্যার বিচার না হলে বাংলাদেশে আবার এই বিচারহীনতার সংস্কৃতির দিকে আমরা প্রবেশ করতেছি, অলরেডি আমরা প্রবেশ হয়ে গেছি, সেই কালচারের দিকে আমরা যাচ্ছি। তো হাদি হত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে। এবং একই সাথে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এখন সরকারের সমালোচনা করার কারণে অ্যারেস্ট করা হচ্ছে, যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট একটা বিস্ফোরা, সেটাকে আবার আমরা দেখতে পাচ্ছি নতুনভাবে এটাকে জলযন্ত্র করা হচ্ছে। আমরা গত পরশু আমরা দেখতে পেয়েছি একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, তাকে সরকারের সমালোচনা করার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। পরবর্তীতে তাকে কোর্টে তুলে এরপরে এখন কারাগারে পাঠানো হয়েছে। এবং গত 22 দিনে মোট 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে শুধুমাত্র সরকারের সমালোচনা করার কারণে। তো এইটা তো ফেসিবাদী কাঠামোর মতো হয়ে গেল যে আপনি সরকারের সমালোচনা যারা করবে, আমি তো মনে করি সরকার তাদেরকে পুরস্কৃত করা দরকার, সরকারকে হচ্ছে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা। তো এটার জন্য কেউ যদি সমালোচনা করে তাকে অ্যারেস্ট করা, তাকে ভয়ভীতি দেখানো, তার বাড়িতে গিয়ে হুমকি দেওয়া, এটা খুবই অপ্রত্যাশিত আচরণ। জি, আমি আপনার কাছে আবার আসবো। আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই আবার। তুষার ভাই, আজকে এনসিপি নেতা এবং সংসদীয় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন যে নির্বাচনের মাধ্যমে শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপির সরকার প্রতিস্থাপন হয়েছে। তিনি বলেছেন আমরা দেশটাকে আগের কোনো বন্দোবস্তে ফেরত যেতে দিতে পারবো না। আজকে রূপায়ণ টাওয়ারের যে সংবাদ সম্মেলন ছিল, জরুরি সংবাদ সম্মেলন, সেখানে তিনি বক্তব্য আমি দিয়েছেন। ওনার এই বক্তব্যের সাথে একমত না। আওয়ামী লীগ সরকারের জায়গায় নতুন সরকার স্থাপিত হয় না। আওয়ামী লীগের সঙ্গে এই সরকারের অনেক পার্থক্য রয়েছে, ফিজিক্যাল পার্থক্য রয়েছে, মেন্টাল পার্থক্য রয়েছে, আদর্শগত পার্থক্য রয়েছে, অনেক জায়গাতে পার্থক্য আছে। তবে আমি বরং ওনার একটা বক্তব্য আমি দেখেছি, এটা সত্য কিনা আমি জানি না। উনি বলেছেন যে খারাপ কাজে অংশ না নিয়ে থাকলে ছাত্রলীগ থেকে এনসিপিতে যোগ দেওয়া যাবে। তো ওনারা নিজেরাই তো ওনাদের দলটাকে ছাত্রলীগ বানাতে চাচ্ছেন, আওয়ামী লীগের বদলে প্রতিস্থাপিত করতে চাচ্ছেন, আওয়ামী লীগ করা লোকজন দিয়ে তাদের দলটাকে বড় করতে চাচ্ছেন। খারাপ কিছু না করলে তো হ্যাঁ, তো তাহলে অসুবিধা কি? তো খারাপ কিছু না করলে আওয়ামী লীগের ভালো ভালো যেসব কাজগুলো ছিল সেগুলো যদি এই সরকার করে, আওয়ামী লীগ তো সব খারাপ কাজ করে নাই, তাই না? তো ব্যাপারটা ওরকম হয়ে গেল না। ওনার নিজের দল উনি আওয়ামী লীগ নিতে রাজি আছে, আবার এই সরকারের মধ্যে আওয়ামী লীগের ছায়া দেখে। আমি আসলে এগুলো বুঝি না, আমার খুবই অসুবিধা হয়। আমি সোজাসুজি যুক্তি বোঝার লোক আর কি। আমি বুঝতে পারি না যে ধরেন এখন যদি আওয়ামী লীগের লোকজন বিএনপিতে যোগ দেয় তাইলে হবে হচ্ছে দোসরদেরকে পুনর্বাসিত করা হচ্ছে, আর আওয়ামী লীগের লোকজন যদি এনসিপিতে যোগ দেয় তাহলে তারা কি হইলো, মানে দুধ দিয়ে গোসল করে প্রায়শ্চিত্ত করে চলে আসলো। ব্যাপারটা কি এরকম? মানে এস আলমের ব্যাংকে ধরেন যদি এনসিপির লোক চাকরি পায় তাহলে চাকরি মেধার বিনিময় হয়েছে, আর ধরেন অন্য কেউ চাকরি পেলে তাহলে কোটার ভিত্তিতে হয়েছে। ব্যাপারটা তো এরকম না।
যদি একটা জিনিসকে স্থাপিত করতে হয় তাহলে একদম সরল সোজাভাবে স্থাপিত করতে হবে, আর না করতে চাইলে তাইলে রিকনসিলিয়েশন করতে হবে। মাঝে মাঝে কোনো জায়গা নেই এখানে, এই জন্য যে দলটা তো নিষিদ্ধ। তো ঠিক আছে, আপনি কিছু লোককে বললেন এই খবরদার ফুটবল খেলতে পারবে না, তোমরা যদিও ফাউল করো নাই, তোমরা কিছুই করো না, কিন্তু তোমাদের জন্য ফুটবল খেলা নিষেধ। কিন্তু বললেন ওই দলের হয়ে খেলা নিষেধ, আমার দলে চলে আসলে কিন্তু তোমরা ভালো খেলো, আর চলে আসো এসে আমার জন্য ফুটবল খেলো, ফুটবল খুব ভালো খেলা, শরীর ভালো হয়, মন ভালো হয়, তাই না? এটা আমি মানতে রাজি না। এবং কেন এই সরকার আওয়ামী লীগের সঙ্গে মিলে না, এর প্রথম এবং অনেকগুলি কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে বিএনপির যে মূল আদর্শিক ভিত্তি, সেই জায়গাতে আওয়ামী লীগের সঙ্গে তাদের পার্থক্য রয়েছে। তারা জাতীয়তাবাদের ক্ষেত্রে দুই রকম চিন্তা করে। আওয়ামী লীগ বলে যে এটা বাঙালি জাতি, বিএনপি বলে না এটা বাংলাদেশি জাতি, এবং একটা ভৌগোলিক জাতীয়তাবাদ তাদের আদর্শের মধ্যে আছে। তারপরে মূলনীতিতে আল্লাহর প্রতি বিশ্বাস, এই জিনিসটা আওয়ামী লীগ কখনো চিন্তা করে না, কিন্তু বিএনপি চিন্তা